সবাইকে রসায়ন ক্লাসে স্বাগত জানাচ্ছি। ছাত্র বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমাদের আজকের বিষয় অবস্থান্তর মৌলের প্রভাবন বৈশিষ্ট্য। অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা আমরা দিচ্ছি, যেসব দ্বিবলক মৌলের বা যেসব দ্বিবলক ধাতুর স্থিতিশীল আয়নে ইলেকট্রন বিন্যাসীয় বহিস্থ যে ডি অরবিটাল আছে, সেই ডি অরবিটাল গুলো যদি আংশিক ভাবে পূর্ণ থাকে, দেখো যে ডি অরবিটাল গুলো আছে সেই ডি অরবিটাল গুলো যদি আংশিক ভাবে পূর্ণ থাকে, অর্থাৎ ডি অরবিটালে যে ইলেকট্রন আছে সেখানে যদি তোমার D1 থেকে D9 পর্যন্ত থাকে, তাহলে সেটাকে আমরা বলছি অবস্থান্তর ধাতু তথা অবস্থান্তর মৌল। মোট কথা, যদি তোমার ডি অরবিটালটা আংশিক ভাবে পূর্ণ থাকে তাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলছি। যেমন ক্রোমিয়াম, আয়রন, নিকেল প্রভাবক হিসেবে অবস্থান্তর মৌলের ব্যবহার। প্রথমে আমরা আসি প্রভাবক কি। দেখো, যে সমস্ত রাসায়নিক পদার্থ কোন রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয় বা কমায় দেয়, কিন্তু বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, তাদেরকে আমরা বলছি প্রভাবক। প্রভাবকটা গতি পরিবর্তন করে, বিক্রিয়ার গতি পরিবর্তন করে, নিজে বিক্রিয়ায় অংশ নেয় না। এখন দ্বিবলক মৌল তথা অবস্থান্তর মৌল প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়, তার কারণ এদের ডি অরবিটালটা আংশিক ভাবে পূর্ণ থাকে, দেখো, এবং রাসায়নিক বিক্রিয়ার সময় এই ডি অরবিটালের ভিতরে অন্য পদার্থের ইলেকট্রন গুলো সহজে প্রবেশ করতে পারে এবং অস্থায়ী একটা বন্ধন তৈরি করতে পারে, ফলে এরা প্রভাবক হিসেবে ক্রিয়া করতে পারে। এখন দেখো, এরা দুই ভাবে প্রভাবন ক্রিয়া ঘটিয়ে থাকে। একটা হলো অধিশোষণ দ্বারা, আর একটা হলো অন্তর্বর্তী যৌগ দ্বারা শোষণ, যেটাকে তুমি রেসপিরেশন বলছো, আর আরেকটা ছিল এরকম শোষণ, এটা, আর এটাকে আমরা বলছি অধিশোষণ। এই শোষণের বানানটা দেখো, এটা অ্যাডজর্পশন, আর আমরা যে এখানে যে অধিশোষণ বলছি এর বানানটা একটু আলাদা, খেয়াল করে সবাই, অ্যাডজর্পশন। তাহলে শ্বসন, শোষণ এবং অধিশোষণ তিনটা আলাদা জিনিস। এই জিনিসটা রসায়নের ছাত্র হিসেবে এটা সবাইকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা যে শোষণের কথা বলছি সেটা হলো অধিশোষণ। এটাকে আমরা অনেক সময় বলে থাকি সারফেস এরিয়াতে শোষণ। যে কোনো পদার্থের যদি পৃষ্ঠদেশে শোষণ হয় তাহলে সেটা আমরা অধিশোষণ বলি। অধিশোষণ প্রক্রিয়া কখন ঘটে? কোনো পদার্থ যদি সারফেস অ্যাক্টিভ হয়, তাহলে এই অবস্থান্তর মৌলগুলো সারফেস অ্যাক্টিভ পদার্থ, সেজন্য এদের সারফেস এরিয়াতে তোমার পদার্থগুলো ঢুকে পড়লে, বন্ধনগুলো শিথিল হলে এরা তখন অধিশোষণ বিক্রিয়াতে অংশ নেয়, অর্থাৎ প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে দুই ধরনের প্রভাবন ক্রিয়ার ভিতরে আমরা প্রথমে অধিশোষণটা দেখে নিই। দেখো, অধিশোষণ দ্বারা যখন হবে, অবস্থান ধাতু সমূহে অপূর্ণ ডি অরবিটাল থাকায় তাদের কঠিন পৃষ্ঠতল বেশ সক্রিয় থাকে, যেটাকে আমরা বলছি সারফেস অ্যাক্টিভ। ফলে বিক্রিয়া সমূহ কঠিন পৃষ্ঠতলে অধিশোষণের মাধ্যমে আরো সক্রিয় হয়ে ওঠে। তাহলে এই সক্রিয় পৃষ্ঠতলের ভিতরে অধিশোষণের মাধ্যমে এটা আরো সক্রিয় হয়ে ওঠে। সক্রিয় হয়ে উঠলে এটা প্রভাবক হিসেবে কাজ করে। তাছাড়া প্রভাবক পৃষ্ঠতলের উপর বিক্রিয়কের এক প্রান্ত অধিশোষিত হয় বলে বন্ধনটা শিথিল হয়ে যায় বা বন্ধন অনেক সময় ভেঙে যায়। বন্ধন শিথিল হয়ে যায় অথবা বন্ধন অনেক সময় ভেঙে যায়। আমরা একটু চিত্রগুলো একটু দেখে নিই। এই অবস্থায় অপর বিক্রিয়কের আঘাতে অধিশোষিত বিক্রিয়ক অণুর মধ্যস্থ বন্ধন বিভাজিত হয়ে যায়, অর্থাৎ ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে বিক্রিয়া হয়। এভাবে অবস্থান্তর ধাতুগুলি বিক্রিয়াকে প্রভাবিত করে। যেমন আমরা অ্যালকিনের বিক্রিয়া যদি দেখে থাকি, অ্যালকিনের সাথে আমরা যখন বিক্রিয়া করি নিকেল প্রভাবক নিকেল প্রভাবক উপস্থিত থাকে, হাইড্রোজেন বিক্রিয়া করে এখানে আমরা ইথেন পাই। দেখো, অ্যালকিন এবং হাইড্রোজেন উভয়ে নিকেলের পৃষ্ঠতলে অধিশোষিত হয়, ফলে উভয়ের বন্ধন শিথিল হয়ে যায় এবং সহজে বিক্রিয়াটা হয়। তাহলে আমরা আবারও বলছি, খেয়াল করে সবাই, এই অবস্থায় অপর বিক্রিয়কের আঘাতে অধিশোষিত বিক্রিয়ক অণুর মধ্যস্থ বন্ধন বিভাজিত হয় বলে বিক্রিয়া ঘটে। এভাবে অবস্থান্তর ধাতুগুলি বিক্রিয়াকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, অ্যালকিনের সাথে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়ায় নিকেল ব্যবহার করা হয়। নিকেল একটা অবস্থান্তর মৌল। অ্যালকিন এবং হাইড্রোজেন উভয়ই নিকেলের পৃষ্ঠতলে অধিশোষিত হয়, ফলে উভয়ের বন্ধন শিথিল হয়ে যায় এবং বিক্রিয়াটি তাড়াতাড়ি ঘটে। একটু চিত্রটা সবাই লক্ষ্য করো। প্রথম যে বিক্রিয়াটা খেয়াল করো, প্রথম এখানে আমাদের যেটা আছে সেটা হলো তোমার
এটা আমরা বলছি ইথিন, আর এটা আমাদের হাইড্রোজেন আছে, দেখো ওটা ইথিন বলছি, আমরা এটা হাইড্রোজেন বলছি। তো এখন দেখো ইথিন যেটা আছে তারও এই বন্ধনটা এর ভিতরে অধিশোষিত হতে পারে, হাইড্রোজেনটা অধিশোষিত হতে পারে। ফলে দেখো হাইড্রোজেনের বন্ধনটা ভেঙে গেছে, খেয়াল করো এই যে হাইড্রোজেনের বন্ধনটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এই হাইড্রোজেনটা সহজে এখান থেকে তোমার এখানে যে দ্বিবন্ধন আছে এই দ্বিবন্ধনের সাথে হাইড্রোজেনটা সহজেই যুক্ত হতে পারে, দ্বিবন্ধনের সাথে হাইড্রোজেনটা সহজেই যুক্ত হতে পারে। তাহলে চিত্র 3টা খেয়াল করো সবাই। তাহলে এখানে আমাদের দেখানো হয়েছে যে আমাদের বিক্রিয়ক গুলো দেখো নিকেল সারফেসে কিভাবে শোষিত হচ্ছে সেটা লক্ষ্য করো। এখানে এখানে শোষিত হয়েছে, হওয়ার ফলে এখানে বন্ধন শিথিল হয়ে গেছে। আর এখানে যে হাইড্রোজেনটা এখানে বন্ধনটা ভেঙেছিল সেই হাইড্রোজেনটা সহজে এখানে যুক্ত হয়েছে। দেখো এখানে আমাদের যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়েছে, এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়েছে, দ্বিবন্ধনটা ভেঙে একক বন্ধনে রূপান্তরিত হয়েছে। তাহলে এখানে আমরা তাহলে চিত্রটা সবাই দেখলে প্রভাবক হিসেবে অবস্থান্তর মৌলের আমাদের দ্বিতীয় যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা লক্ষ্য করো। দ্বিতীয় পদ্ধতি, অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে এরা প্রভাবন ক্রিয়া ঘটিয়ে থাকে। অর্থাৎ এদের ক্ষেত্রে দেখা যায় যে এরা অন্তর্বর্তী যৌগ গঠন করেও অনেক সময় প্রভাবন ক্রিয়া ঘটে থাকে। অর্থাৎ একটা ইন্টারমিডিয়েট তৈরি করে মাধ্যমিক যৌগ গঠন করে, গঠন করার ফলে এরা যৌগ গঠন করে। এখানে খেয়াল করো যে এটা যদি আমাদের বিক্রিয়ক হয় আর ওয়াই যদি প্রভাবক হয় তাহলে অন্তর্বর্তী যৌগটা এরকম একটা অন্তর্বর্তী যৌগ গঠন হতে পারে যেটা ট্রানজিশন স্টেটে থাকে, অর্থাৎ অত্যন্ত স্বল্প স্থায়ী হতে পারে বা ক্ষণস্থায়ী হতে পারে। পরবর্তীতে এটা ভেঙে উৎপাদ তৈরি হয়ে যায় এবং প্রভাবকটা আমরা ফিরে পাই। তাহলে এখানে আমরা দেখলাম যে তোমার অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমেও এটা প্রভাবন ক্রিয়া ঘটিয়ে থাকতে পারে। এক্সাম্পল দেখবো আমরা অন্তর্বর্তী যৌগ গঠনের জন্য। দেখো তোমরা স্পর্শ প্রণালীতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত প্রণালী দেখেছো। স্পর্শ প্রণালীতে সালফিউরিক অ্যাসিড আমরা যখন তৈরি করি তখন অবস্থান্তর মৌল ভ্যানাডিয়ামটা ব্যবহার করা হয়। ভ্যানাডিয়ামের এখানে অক্সাইড ব্যবহার করা হয় যেটা আমরা বলছি ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। সালফিউরিক অ্যাসিড উৎপাদনের ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড থেকে আমরা যখন সালফার ট্রাইঅক্সাইড তৈরি করি তখন ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডটা আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করে থাকি। এটা 2 ধাপে বিক্রিয়াটা ঘটে। এখানে আমরা প্রথমে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডে দেখা ভ্যানাডিয়াম পেন্টা আয়ন তৈরি হয়, এখান থেকে ভ্যানাডিয়াম তোমার এখানে কোয়াটারনারি আয়ন তৈরি হয়, অর্থাৎ যোজনী 4 হয়, হয়ে বিজারিত হয়। পরবর্তীতে ভ্যানাডিয়াম 4 যেটা টেট্রাভ্যালেন্ট যেটা সেই টেট্রাভ্যালেন্টটা আবার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এখানে পেন্টাভ্যালেন্টে রূপান্তরিত হতে পারে। তাহলে এখানে মাধ্যমিক যৌগ যেটা তৈরি হয় সেটা আমরা বলছি ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইড। এখানে মাধ্যমিক যৌগ যেটা তৈরি হয় সেটা হলো ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইড। খেয়াল করো এটা আমরা বলছি ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইড। এই টেট্রাঅক্সাইডটা পরবর্তীতে এর ভিতরে যদি আমরা অক্সিজেন দিই আবারও এটা পেন্টাঅক্সাইড তৈরি হবে। তাহলে ভ্যানাডিয়াম আমরা বলছি যে এখানে ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইড তৈরি হয় মাধ্যমিক যৌগ হিসেবে, এটা এখানে মাধ্যমিক যৌগ হিসেবে টেট্রাঅক্সাইড তৈরি হয়, পরে এটা আবার পেন্টাঅক্সাইড তৈরি হয়ে যেতে পারে। বিক্রিয়াগুলো লক্ষ্য করো যে আমরা একটু আগে যে বিক্রিয়াটা দেখালাম সেই বিক্রিয়াগুলো লক্ষ্য করো। এখানে V5 থাকে 5+, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখানে V4 যেটা সেটা তৈরি হয়, অর্থাৎ ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড থেকে ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইড তৈরি হয়, পরে আবার এটা বিক্রিয়া করে ফলে এই বিক্রিয়াটা হয়। অর্থাৎ এখানে যদি আমরা ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইড দিই এটা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড দিই তাহলে ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইডটা এখানে আমাদের মাধ্যমিক যৌগ। উপরে উল্লেখিত অধিশোষণ বা অন্তর্বর্তী যৌগ গঠনের ক্ষেত্রে উভয় মতবাদের বর্ণনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে প্রভাবক হিসেবে অবস্থান্তর ধাতুর উপস্থিতিতে বিক্রিয়া একাধিক ধাপে ঘটতে পারে, ফলে কোনো বিক্রিয়া ঘটার একটা সহজ বিকল্প পথ তৈরি হয়। এই বিকল্প পথের ফলেই দেখা যায় যে তোমার বিক্রিয়া সমূহ তাড়াতাড়ি হতে পারে। তাহলে এখানে আমরা দেখলাম প্রভাবক হিসেবে অবস্থান্তর মৌলের ব্যবহার বা ক্রিয়া আমরা দেখলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।